নমস্কার। আমি ভিডিওটা শুরু করলাম এই সবে 5-7 সেকেন্ড হলো। আমার একটা শব্দ থেকে আর একটা শব্দে যেতেই তো কয়েক সেকেন্ড করে সময় লেগে যায়, কারণ আমি যা বলতে চাই সেটা আমি জানি না, বা আমি যা বলবো তা আমি জানি না। আমি কি বলেছিলাম তাও আমার মনে থাকে না। আমি এখন কি বলছি সেটাও আমি খুব ভালো করে বুঝি না। অথচ আমি অনেক কিছু বলার মধ্যেই রয়েছি। আমি যা কিছু বলেছিলাম, এই যে আমি এখন চুপচাপ নিভৃতিতে মধ্য দুপুরে একাকী একটা জায়গায় বসে আছি, এতদিন আমি যা কিছু বলেছি সেই সব বলাগুলো, সেই সব কথাগুলো আমার চতুর্দিকে রয়েছে। বিভিন্ন রকমভাবে তারা রয়েছে, বিভিন্ন রঙে, বিভিন্ন রূপে, বিভিন্ন আকার আকৃতিতে তারা আমার চতুর্দিকে, কেউ স্থির রয়েছে, কেউ সচল অবস্থায় রয়েছে। আবার আমি এখন যা বলবো, যদিও আমি সেটা জানি না, তবু আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমি যা বলবো সে বলা কথাগুলো আমার চোখের সামনে একে একে এসে টাইপরাইটার মেশিনে যেভাবে টাইপ হয়ে যায় লেখাগুলো লাইনের পর লাইন, সেভাবে তারা এসে আমার চোখের সামনে জড়ো হচ্ছে। শুধু যে জড়ো হচ্ছে তা নয়, তারা স্থির থাকছে না, তারা একটা তালে ছন্দে নাচছে, একটা রিদিমের মধ্যে তারা নাচছে, আন্দোলিত হচ্ছে। আবার আগামী ভবিষ্যতে আমি যা বলবো তাকেও যেন আমি একটু গলা উঁচিয়ে তাকালেই, একটু জিরাফ হয়ে যদি তাকাই, তাহলে যেন দেখতে পাচ্ছি সেই সব আমার আগামী দিনের বলাগুলো ওই দূর থেকে যেন মিছিল করে আমার দিকে আসছে, সারিবদ্ধভাবে বা এলোমেলোভাবে বা বিস্তৃতভাবে একটা আয়তক্ষেত্র রচনা করে, একটা বর্গক্ষেত্র রচনা করে, অথবা একটা বৃত্তাকারে, অথবা এঁকে বেঁকে সর্পিল গতিতে, বিভিন্ন রকমভাবে তারা আমার দিকে আসছে। অথচ তারা কারা আমি জানি না, তারাও আমাকে খুব চেনে বলে মনে হয় না। যদি নাই চেনে তাহলে তারা আমার দিকে আসছে কীভাবে? সেটা কি কোনো রকমভাবে প্রকৃতি নির্ধারিত, বিজ্ঞান নির্ধারিত হতে পারে? কারণ আমি যা বলেছিলাম অতীতে, সে সময়ে আমি যা ছিলাম, আমার চতুর্দিকের পরিবেশ যা ছিল, আমার চতুর্দিকের রূপ, রং, রস যা কিছু ছিল, এবং প্রকৃতির একজন অংশীদারি হয়ে জন্মানোর জন্য প্রকৃতি থেকে যেটুকু ভাগ আমি পেয়েছিলাম, সেইটুকু ভাগ অনুযায়ী ওই রূপ, রং, রস, ভাষা, সুর, তাল, ছন্দ, সেখান থেকে যেটুকু যেটুকু ভাগ আমি পেয়েছি, আমার ভাগে যেটুকু করে পড়েছে, শুধু ভাগে পড়লেই তো হবে না, আমার ভাগের অংশটা আমাকে নিতে হবে।
এবং আমাকে আত্মীকরণ করতে হবে। তো যেটুকু আমি নিতে পেরেছি, যেটুকু আমি আত্মীকরণ করতে পেরেছি, সেই অনুযায়ী আমার মুখের কথাগুলো সৃষ্টি হয়েছিল। কথা তো শুধু মুখে হয় না, কথা চোখ দিয়ে বেরোয়, কথা সম্পূর্ণ শরীরটা দিয়ে বেরোয়, কথা আমার চলন দিয়ে বেরোয়, কথা আমার নৈশব্দের মধ্যেও থাকে। তো সেইভাবে সেই উপায়ে আমার অতীতের কথাগুলো প্রকাশিত হয়েছে। আর এখন আমি যে মানসিক অবস্থার মধ্যে আছি, সমাজ আমাকে এখন যে ঘরটিতে থাকতে দিয়েছে, মানস কক্ষ, যে মানস কক্ষে এখন সমাজ এবং সময় আমাকে থাকতে দিয়েছে, সেটা অনুযায়ী আমার এখনকার কথাগুলো সৃষ্টি হচ্ছে, হয়ে চলেছে বা হবে। আর ঠিক তেমনি আমি ওই জন্য বলেছিলাম, প্রকৃতি নির্ধারিত নাকি বিজ্ঞান নির্ধারিত আগামী কথাগুলো আমার কেমন হবে, তারা কিভাবে আমাকে চিনে নেবে, ওইভাবেই চিনে নেবে। প্রকৃতি এবং বিজ্ঞানের দ্বারা তারা আমাকে চিনে নেবে। কারণ সেই সময়ে আমার এই সমাজ, এই সময়, এই শারীরিক পরিস্থিতি, এই মেধাগত যোগ্যতা, অ্যাবিলিটি, এসব যেমন থাকবে, সেই অনুযায়ী সেই সময়ের কথারা সেই নির্দিষ্ট ব্যক্তিটিকে খুঁজে নেবে, যে ব্যক্তিটি হবে সেই সময়ের আমি। তো এখন এই নিভৃতির মধ্যে বসে আছি, মাঝে মাঝে ঘুম পায়, অলসতা আসে, অথচ জানি ঘুম আমার পায় না। অলসতা আসে কিন্তু ঘুম আমার পায় না। যখন কাজ করতে যাই, যখন কিছু ভাবতে যাই, যখন কিছু লিখতে যাই, যখন কিছু পড়তে যাই, তখন আমার ঘুম আসে, আমার হাই ওঠে, আমার ক্লান্তি আসে, মনে হয় আমি একটু শুয়ে পড়ি। আবার যখন আমি শুই, যখন আমার ঘুমের টাইম, তখন আমার ঘুম আসে না, তখন রাজ্যের চিন্তা আমার কাছে আসে, সমস্ত চিন্তা, এবং বেশিরভাগ খারাপ চিন্তা, যে চিন্তায় আমার অধিকার নেই, যে চিন্তা আমার অধিকার বেশ কিছু বছর আগেই চলে গেছে, সেই সব চিন্তায় আর আমার এখন অধিকার থাকা উচিত নয়। সেই সব চিন্তা আমার কাছে আসে, আমাকে প্ররোচিত করে, আমাকে ঘুমাতে দেয় না, আমাকে মৌমাছির হুলের মতো বিদ্ধ করে, বা আমার মনে হয় আমি যেন কখনো কখনো বিশ্বের সরসজ্জা উপলব্ধি করতে পারি। কারণ সেই শয্যা আমি বেছে নিয়েছি। আমি বেছে নিয়েছি যে আমি এই তীরের বিছানায়, স্বরের বিছানায় আমি শুয়ে থাকব, এ আমার দ্বারা নির্ধারিত। নচেত আমি অন্য কিছু ভাবতে পারতাম, অন্য কিছু চাইতে পারতাম, অন্য কিছু হতে পারতাম, তেমনটা হয়নি। তো যাই হোক, এই যে আমি, আমার কথা, আমার সময়, এইসব নিয়ে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, সেই কথাগুলো এখন আমার বলার কথা ছিল না, বা কোনো পূর্ব প্রস্তুতি ছিল না কোনো সময়। আমি আগের যত ভিডিও করেছি,
যারা 2-5 জন বন্ধু আমার আছেন, যারা আমার ভিডিও একটু একটু দেখেন, 2 সেকেন্ড দেখেন, 5 সেকেন্ড দেখেন, 10 সেকেন্ড দেখেন, 5 মিনিট দেখেন, 10 মিনিট দেখেন, তারা জানেন যে আমি কোনো স্ক্রিপ্ট হাতে নিয়ে কথা বলতে বসি না, আমার কোনো প্রস্তুতি থাকে না। আমি তো গোটা জীবনটাই প্রস্তুতিবিহীনভাবে শুরু করেছি, যাপন করেছি এবং শেষ করতে চলেছি। তাই আজকে আমি এখানে 2-4টে কথা বলতে বসেছি নিরালায়, নিভৃতিতে, যেখানে আমার সামনে কোনো অডিয়েন্স নেই, আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারোর কাছে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমি কোনো একটা কথা বললাম, সেটা কতটা তথ্যসঙ্গত, কতটা যুক্তি নির্ভর, কতটা ইতিহাস নির্ভর, তার প্রমাণ আমাকে দিতে হবে না, কারণ এখন আমাকে প্রশ্ন করার মতো এই মুহূর্তে কেউ নেই। তো আমি বলে যাচ্ছি, সেইভাবেই আজকেও আমি কোনো প্রস্তুতিহীনভাবেই, এমনকি কোনো বিষয়হীনভাবেই আমি এখন কথা বলাটা হঠাৎ করে শুরু করলাম। কিন্তু এই যে হঠাৎ করে আমি কথা বলাটা শুরু করলাম, এটা তো আমি এই ব্যক্তি আমিটা, যে আমিটাকে এই ভিডিওতে দেখা যাচ্ছে, যে কথা বলছে যে লোকটা, কিন্তু এই লোকটার অন্য অন্য অস্তিত্বগুলো বহুক্ষণ আগে থেকেই হয়তো কথা বলছিল, আর সে কথাগুলো আবার এই চতুর্দিকে যে পরিবেশ প্রকৃতি ছড়িয়ে রয়েছে, তার মধ্যেই এখানে সেখানে সেই কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল বা পড়েছিল, বা সেখানে তারা তৈরি হচ্ছিল, সৃষ্টি হচ্ছিল, রূপান্তরিত হচ্ছিল, তাদের বর্ণান্তর হচ্ছিল, এরকম সব। তো এইসব কথাগুলোকে আমি কবিতা পাঠের আগে মুখশুদ্ধি হিসাবে তাদের নাম দিয়েছি। এইসব এগুলোকে বলেছি মুখশুদ্ধি। অর্থাৎ কবিতা পাঠ করতে গেলে আমাকে নিজেকে আমাকে শুদ্ধ হওয়ার দরকার আছে, কারণ আমি তো একটি অশুদ্ধ প্রাণী, প্রচুর বাজে কাজ করি, বাজে চিন্তা করি, বাজে ভাবনা করি। কবিতা পাঠের মতো এমন একটা পবিত্র কাজে আসার আগে কবিতা মগ্ন হবার জন্য আমাকে কিছুটা মুখশুদ্ধি স্বরূপ এই সমস্ত প্রসঙ্গবিহীন কথাবার্তা বলতে হয়, যাতে আমি এই আমার পঙ্কিল অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে এসে কবিতার মধ্যে ঢুকতে পারি। এখন আমার হাতে একটি কবিতার বই আছে। কবিতার বইটির নাম কর্পোরেট হাউসের মেয়ে। কবির নাম রুমা তপাদার। আপনারা তাকে চেনেন অনেকেই, কবিতা আশ্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, বেশ কিছুদিন কবিতা লিখছেন। নবীন কবি, তথাপি বেশ বলিষ্ঠ। তাঁর কবিতা আমি এর আগেও 2-1টি ভিডিওতে পড়েছি। এই বইটি সম্প্রতি প্রকাশিত 2025 বইমেলায়, কলকাতা বইমেলায় কবিতা আশ্রম থেকে প্রকাশিত। বইটির প্রচ্ছদ করেছেন চিত্র সেন। বইটির মূল্য 250 টাকা। কবিতা আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে বইটি পাওয়া অসুবিধে কিছু হবে না। বইটি উৎসর্গ করা হয়েছে প্রতিটি বিষণ্ণ নারীকে। এখন প্রতিটি বিষণ্ণ নারীকে, তাহলে বিষণ্ণ নয় এমন কিছু নারীও হয়তো আছেন, তাহলে যারা বিষণ্ণ তাদেরকে উৎসর্গ করেছেন।
অথবা এমনটা হতে পারে যে নারীর বিষণ্ণতাকে তিনি উৎসর্গ করেছেন। যদি সব নারীকে উৎসর্গ করতে চান তাহলে নারীর বিষণ্ণতাকে তিনি হয়তো উৎসর্গ করেছেন, কিন্তু এখানে লেখা আছে প্রতিটি বিষণ্ণ নারীকে, অর্থাৎ যে যে নারী বিষণ্ণ তাদেরকে উৎসর্গ করেছেন। নারীরা কেন বিষণ্ণ, কী বিষণ্ণ, সেগুলো তার কবিতায় থাকতে পারে। শুধুমাত্র যে এই বইটার মধ্যেই থাকতে হবে তার কোনো মানে নেই, তার কবিতা চর্চার মধ্যে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সব কথাই যে বলে ফেলতে হবে এমন কোনো দায় নেই। তো যাই হোক, কবি এই বইটি শুরু করার আগে একটি প্রথম সন্তান বলে এক পাতা কবিতা আকারে কিছু বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে কবিতাই তার প্রথম সন্তান। তো সেই তার যে প্রথম সন্তান, তার প্রথম সন্তান তাকে জীবনের কিছু কিছু অভিজ্ঞতার মুখোমুখি করে তুলছে সময়ে সময়ে, আগামী দিনেও তাই করবে। আর সেই অভিজ্ঞতাগুলো থেকে কবি ওই পরমহংসের মতো সার অংশটুকু, যেটুকুর মধ্যে জীবনের যেটুকু অংশের মধ্যে কবিত্ব থাকে, সেই অংশটুকুকে তিনি বেছে বেছে তুলে নেবেন। আর তারপর তিনি তাকে তার পছন্দ মতো একটা রূপ দেবেন, যেটাকে তিনি কবিতা বলছেন, হয়তো আগামী দিনেও বলবেন। তো এখন এই কর্পোরেট হাউসের মেয়ে, আমি ভেবেছিলাম এই গোটা বইটার মধ্যে কর্পোরেট হাউসের মেয়ের জাতীয় একটা, ওই এটি যদি একটি গল্পের বই বা একটি উপন্যাসের বইয়ের নাম হতো, যেমন হতো সেই ধরনের একটা ভাবনা চিন্তা ছিল, যে কোনো একটি নির্দিষ্ট মেয়ে সে কর্পোরেট অফিসে রয়েছে এবং সেখানে তার জীবনের যে অভিজ্ঞতা সেটার একটা ধারাবাহিক কাব্যিক রূপ হয়তো এর মধ্যে আছে, হয়তো রয়েছে। যেটা আমি ভেবেছিলাম সেটাই হয়তো রয়েছে এর মধ্যে, কিন্তু আছেটা অন্যরকমভাবে। বইটাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। কর্পোরেট একটা অংশ, হাউসের, হাউস নয় কিন্তু, একটা অংশের নাম যে হাউস তা কিন্তু নয়, হাউসের, আর শেষের অংশটার নাম মেয়ে। অর্থাৎ কর্পোরেট হাউসের মেয়ে, এই 3টে শব্দাংশ দিয়ে তিনি একগুচ্ছ করে কবিতাকে চিহ্নিত করেছেন। এখন কর্পোরেট নাম দিয়ে বেশ কিছু কবিতাকে তিনি একসঙ্গে রেখেছেন। কয়েকটি কবিতাকে, 3টি কি 4টি না 5টি আমি দেখলাম, কবিতাকে তিনি হাউসের মধ্যে ঢুকিয়েছেন, হাউসের মধ্যে ঢুকিয়েছেন। আর বাদ বাকি কবিতাগুলো সব সেই মেয়ে, সেই মেয়ে যার কথা বলতে চেয়েছেন, বা যে মেয়ে কথা বলতে চেয়েছে। আমি 2 রকমের বোধ, আমার অনুভূতি আমার হয়েছে, সেগুলো পরে আসছে। আগে এই 3টে অংশ থেকে আমি কয়েকটা করে কবিতা পড়ে নিই। প্রথমে কর্পোরেট অংশ। 1 নম্বর, ধরি মনে মনে এক্স ফ্যাক্টর, কথা হয় চোখে পড়ে চোখের গঠন, বসুন মেয়েরা বসলে শোভনীয়, স্ক্রিনে চোখ, চোখে চোখে স্ক্রিনশট, লাঞ্চ এনেছেন? না না, আজ তাড়াহুড়ো সকাল থেকেই,
বউ অসুস্থ? তেমন না, ব্যস্ত। খেতে যাবে? ওহ সরি, আপনি আপনি কি সঙ্গে? এনেছি, বাড়ির থেকে ভাগাভাগি করি। আসুন, খাবেন? এত দূর পর্যন্ত কর্পোরেট হাউসের মেয়ে হয়তো তার কোনো সহকর্মীর সঙ্গে বা তার কোনো কর্তা ব্যক্তির সঙ্গে, যে কোনোভাবেই হোক, কারোর সঙ্গে তিনি কথাবার্তা বলছিলেন। শেষকালে 3 লাইনে একটা কাব্যিক অনুভূতি এসে জড়ো হচ্ছে। হাত ধোয়া জল চলে গেছে সেই কবেকার কলঘরে, এতদিন পরে মহাশয় আমাকে একটুও মনে পড়ে। এরকমভাবে তিনি কবিতাগুলোকে, তার লেখাগুলোকে বিন্যস্ত করেছেন। বেশ কিছু কবিতাকে এভাবেই বিন্যস্ত করেছেন। 2 নম্বরটা দেখি কি বলছেন। রবীন্দ্রনাথের জন্মদিনে সাদা কুর্তি সেদিন তোমাকে তুহু মম বলতে চেয়ে চুপ করে গান শুনেছিলাম। তোমার হাতে গ্র্যান্ড ওপেনিং, সেকেন্ড হাফেই চোখ ছবিতে। কলিগরা দেখে বলতে এলো, স্যার এইবার এই মেয়েটির কাব্যনাট্য। উচ্চারণে ঢুকে পড়ুন। একমাত্র আপনি তো অ্যাজ পসিবল অ্যাজ সুন। যত আলগোছে ঘিরে ধরেছ আমায়, বুঝিনি তখন বাজি ধরেছিলে তুমি প্রথম অভিজ্ঞতায়। যে প্রথম দিকে খানিকটা গল্পের ছলে কিছু কথোপকথন হচ্ছে, আর সেই যে গল্পের ছলে যে কিছু কথোপকথন হচ্ছে, কিছু রসায়নের লেনদেন হচ্ছে, সেটা কোথাও গিয়ে একটা কাব্যিক অনুভূতির সৃষ্টি করছে, যেটা কবি শেষে একদম আর একটা স্তবকে বলছেন, বিন্যস্ত করছেন। 3 নম্বরটা কি বলছেন? আপনি কি আজ সঙ্গে যাবেন? একই তো রাস্তা, সোজা গেলে মাঝে পড়ে আপনার বাড়ি। উঠে পড়ুন, নামিয়ে দেব। ভয় নেই, দস্যু নই, শত্রু নই, মিত্র হই। প্লিজ কাম, শেক হ্যান্ড। হাত মিলিয়ে বলেছি মনকে, হাত ছেড়ে দাও। ততক্ষণে রেখা মিলছে, ব্রেন বলছে বারবার ওভারকাম। নেমে চলে গেছি মাঝপথে, এরপরে দেখা হয় বারে বারে। এসব পথের বাঁকে জীবন নতুন করে কি আবার শুরু হতে পারে? এভাবে জীবন শুরু? কোনো মানে নেই। জাস্ট ঘৃণা লাগে নিজেকে দেখলেই। এভাবে পড়তে থাকলে পড়তেই থাকবো, কিন্তু এভাবে তো সব কবিতা পড়া যাবে না। তাই এবার আমাকে কিছু বাদ দিয়ে পড়তে হবে। 7 নম্বরে পড়ি, আসি। এত দ্রুত হাঁটো তুমি, হরিণের মতো ছুটে ছুটে এই রুম থেকে ওই রুমে যাও। কত পুরুষ তাকিয়ে দেখে এক উত্তাল হরিণ ছুটছে। এই সেক্টরে কত যে তুমি কপালের দোষে, এই সেক্টরে কেন যে তুমি কপালের দোষে, এই সেক্টরে কেন যে তুমি কপালের দোষে। সিংহাসনে বসিয়ে রাখতাম। এবার কোনো কলিগ বা কোনো উচ্চপদস্থ কর্তা ব্যক্তি যেন তাকে বলছেন, কবিকে বলছেন, কবি বুঝছেন, তার হয়ে কবি অনুভব করছেন, কবি নিজেই তার কথাটা বলছেন, বা কবি তখন তিনি হয়ে উঠছেন। নক্ষত্র দূরের যত তত আনন্দ মধুর কথা, আলো শোনে তাপ বুকে চেপে পৃথিবীর নীরবতা। এইরকম সব। 11 নম্বরটা দেখি কি বলছেন। কর্পোরেট জগতের কথাবার্তা থাকবে,
আর তার মধ্যেই কোথাও মন মানসিকতার রসায়ন এবং কোথাও সেই সমস্ত রসায়নের একটা কাব্যিক পরিণতি ঘটবে। কালকের ফাইল আজই চাই। কিছু কাজ আছে, সংসার, জীবন, জাস্ট এটা প্রিন্ট করে দাও, ডিটেক্ট করি প্লিজ, জলদি। মাঝখানে এটা ওটা ফোন কল, এই যে ম্যাডাম কফি খান, কুইক প্লিজ, সন্ধ্যা নামছে, অনেকটা রাস্তা, কিসে যাবে, বাসে টাসে পৌঁছে দেব? না না ঠিক আছে, অ্যারেঞ্জ করেছি। এত মুটি, আমি তবে কি ম্যাম আপনার কোনোভাবে ভিলেন অমরেশ পুরী? প্রাণে প্রাণ দেওয়া এ বন্ধন প্রেমময়, এমন জড়িয়ে গেলে এক বুক কষ্ট পেতে হয়। এভাবে জড়িয়ে গেলে এক বুক কষ্ট পেতে হয়। কেউ যেন কাজের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে প্রেম অফার করছে, তিনি বুঝতে পারছেন, আবার সেই রিয়াকশানটাই তাকে দিয়ে অন্য কিছু ভাবতে বাধ্য করছে। 19 নম্বর কবিতাটি পড়ব। ওই স্যারের নিকটে এই সামান্য বিনীত নিবেদন, আমার টেবিল অন্য রুমে যদি করা যায়। স্ট্রেট ফরওয়ার্ড অসুবিধেটা, আনইজি ফিল। কী হয়েছে আপনার আবার মতিগতি বুঝি না, নাকি নতুন খবর? গা বাঁচিয়ে শুনব কবে? নদী না পাহাড় পঞ্চকোটে? এইসব তামাশার কথা এতদিনে সয়ে গেছে। আমি যে কেমন কি তা যে যেমন তেমনই জেনেছে। এইভাবে কর্পোরেট দুনিয়ার একটি মেয়ের, কাজ করা মেয়ের জীবন বা তার সহকর্মী বা তার অফিস বসেদের সঙ্গে তার মানসিক রিয়াকশান। শেষটা পড়ুন, 24 নম্বর। তোমাকে যখন সাইড থেকে কি যে বলি, উফ, পিছনের দিকে শুনছো? এই যে ম্যাডাম ফর্সা মেয়ে, কাল সারা রাত বউয়ের সঙ্গেই কিন্তু তুমি কল্পনাতে। তোমারই তো মুখ বসিয়েছিলাম, তারপর আবার ভোর দিকেও বিশ্বাস করো তুমি আর তুমি। স্নানের ঘরেও সেই এক মুখ জুড়েই রয়েছে। স্বপ্ন কবে সত্যি হবে ফর্সা ম্যাডাম? দেখা হলে দেখা হয়, তাকাই মায়ায়, তুমিও তাকিয়ে থাকো ভাবো চোখে, আর কি বা এসে যায়? ভাবনা হয়, কথাবার্তা মনের সৃষ্টি হয়, কিন্তু হয়তো সেগুলোর আদান প্রদান হয় না। সেগুলো হয়তো আদান প্রদান না হলেও কবি নিজে বুঝে নেন। এরপর হাউসের মধ্যে কটি কবিতাকে ঢোকানো হয়েছে দেখি। হাউসের মধ্যে 4টি কবিতা আছে, তাহলে ওই টোটাল হাউসটাই অর্থাৎ পুরো বাড়িটাই ঘুরে দেখা যাক। 1 নম্বর, কথায় কথায় খিস্তি মারি, মুখে মুখে মারাত্মক, সিগারেট খাই, মাল টানি, মেটাল পাইপ রাখি পকেটে পকেটে, টান মারি, তোমাকে ভুলেই গেছি ভেবে কত কত রাত, ঘুমাতেই যাইনি। তারপর তোমার সঙ্গে দেখা হয় মাঝে মধ্যে, দেখি কত সহজে সব কিছু ভুলে গেছো। তাকিয়েও দেখো না একবার, কিছু একটা এমন করার চেষ্টা করি যাতে তুমি রাগ করো, কিন্তু তুমি দেখি ফোন নিয়ে কথা বলতে বলতে বহু দূর চলে গেছো। আমি রাত্রে ঘুমন্তকে ডেকে তুলি, ক্রিয়া চলে, কিন্তু ঘুম আসে না। তোমাকে তো ভুলে গেছি, কিন্তু প্রাক্তন ভাবিনি আজও। শালা খিস্তি, নিজেকে নিজেই মেরে ফেলছি,
প্রতিদিন। 2 নম্বর, শালা কলিগরা সবে ওর সঙ্গে নাম জড়ায়। শালা ওরা জানে না কার নাম কার কপালে চেপেছে। যে মেয়ে তোমার নামে সিঁদুর পরে থাকে আর যার সিঁদুরে তোমার নাম নেই বলে পড়ে না একদম, দুজনেই কি তোমার নয় বলো এ জন্মে? হ্যাঁ, সঙ্গত প্রশ্ন। 3 নম্বর, ক্যাচলান্তি ভালো লাগে না একদম, মাইরি চুপ থাকি, খৈনি গুঁজে রাখি এক সাইডে, দিন দিন খেতে ইচ্ছে করে না কিছুই, রক্তে বিষ মেশাই আজকাল, দেখি বিষও বিষণ্ণ হয়ে পড়ছে, আমার রক্তেই এত ঘোর লেগে আছে। এ কি কর্পোরেট জীবনের, কর্পোরেট জগতের কাজের পরিবেশ বা কর্পোরেট জগতে যে সমস্ত মেয়েরা কাজ করে, এই কি তাদের জীবনের রসায়ন? এই কি তাদের জীবনের রং? এই কি তাদের জীবনের পরিণতি? 4 নম্বর, গাঁজার টানের সঙ্গে তোমাকে ভেতরে চেপে ধরি আর উড়িয়ে দিই। এইভাবে ভেবে ভেবে ভোর হয়ে যায়, ভোর দিকে ঘুম আসে, স্বপ্ন নেই তুমি উঠছো তখনও আমার বন্ধ রুমে, সেই ঘরে দেহ নিয়ে পড়ে থাকি বিছানায়, কত আলো চোখে এসে লাগে, অতিষ্ঠ নিজের চোখ টিপে পড়ে থাকি, শালা বিরক্তির শেষমেশ উঠি ধৈর্যহারা হলে, তৈরি হয়ে অফিস বেরোই, পিঠ বেঁচে আছে বলে। এবার এই শেষ পর্যায়ে আরও বেশ কিছু কবিতা ওই মেয়ে অংশটিতে আছে। মেয়ে, যে অংশটার নাম মেয়ে। দেখি তার প্রথম কবিতাটা। যে তোমাকে প্রকৃত ভালোবাসবে, চুম্বন করার সময় সে আলাদা করে কোনো নিঃশ্বাস নেবে না, শ্বাস চলবে যেমন চলে, ডুবে যেতে যেতে সে উঠে আসবে মাঝে মধ্যে কপালে চোখের ভাঁজে, ডুবে যাবে আবার জিভের স্বাদে, জোরে টেনে টেনে বাতাস নেবে না, বিশুদ্ধতা যার স্বভাবে সে কেবলই স্বভাবে তোমাকে বুকে টেনে নেবে, জৈব ধর্ম ছাড়াই চুম্বন দেবে প্রতিবার অন্তরাত্মায়। শরীর থেকে অন্তরাত্মায় প্রবেশ করলেন কবি। এক টানা গদ্যে লেখা আছে, অস্পষ্টতা কিছু নেই, সহজ সরল বাক্য, সহজ সরল কথাবার্তা, কিন্তু যে কথাবার্তা হয়তো সাধারণ সংসার জীবনের মেয়েদের অভিজ্ঞতায় নেই বা অন্যান্য কর্মক্ষেত্রের অন্যান্য মেয়েদের জীবনে হয়তো নেই। দেখি 3 নম্বরে কি বলছেন। যেভাবে সমস্ত দিন ঢুলে পড়ে আস্তে আস্তে, আমি আড়ি পেতে শুনি, দিনের বেলার ঝরে পড়ার নৈঃশব্দ, দিনের বেলার ঝরে পড়ার নৈঃশব্দ, কিছুই আসে না কানে, প্রেমে পড়ি পরমাত্মার, এবার সবই জেনে যাব ভাবি, তাকে ছুঁতে চাই, ছুঁলে দেখি, হাত সেই ঘোর কাটাতে পারে না আজীবন, গলা থেকে হাত যায় ঘাড়ে স্পর্শ করি তার, ধীরে ধীরে শব্দ হয় ধ্বনি শুনি, আহ্নিক গতির মতো স্বর, প্রকৃত নৈঃশব্দ শুনতে হলে চিনতে হয় আত্মমিলনিত পরম অক্ষর। কোথাও একটা টানা গদ্য লেখার চেষ্টার মধ্যে কোথাও একটা বিরতি করেছে এবং কোথাও একটা বক্তব্যের মধ্যে যা তিনি বলতে চেয়েছেন তা বোধহয় সবটা কোথাও তিনি হয়তো বলে উঠতে পারেননি, বা আমি হয়তো সবটা ধরতে পারছি, বা তিনি ইচ্ছে করেই বলতে চাননি। যাই হোক, 5 নম্বরে দেখি, সে এসে দুহাতে ধরে বসালো পাশেই তার,
কাঁধে হাত দিয়ে মুখোমুখি মুখ রেখে তাকালো মুখের দিকে। আমিও তাকিয়ে কিছুক্ষণ, তারপরে চোখ নামিয়ে নিয়েছি। চোখে লজ্জা। তাকাও বলেছে। সম্বোধন ব্যতীত কি ডাক, অসামান্য, সে কি জোর। চোখের পাতায় চুমু রেখে বলেছে সে, কাছে এসো। চোখ তুলে তাকাতে পারিনি আর। অশ্রু ফুটে উঠেছে তখন, বলতে পারিনি সজোরে কবে যে দূরে ছিলাম তার। অর্থাৎ বরাবরই সে যেন মানসিকভাবে তার কাছেই ছিল, অথচ সে কথা তার বলা হলো না। 8 নম্বর, সমূহ বিষের ঠোঁট, সমূহ বিষাক্ত জীব, গ্রহণ করেছি তাকে চোখ বুজে। আমি তাকে ছুঁয়ে দিয়ে টেনে নিয়ে পান করি। গরল গরল স্বাদ, আহা আস্বাদে নজর লাগে পাছে। তাকে চোখ বুজে তাকাতে বলেছি মনে মনে, চোখ বুজে তাকাতে বলেছি মনে মনে। বলেছি আশ্বাসে আগুনের খেলা খেলে ছাইভস্য মাখতে। লজ্জা নেই, শরম লাগেনি তার ঠোঁটে ঠোঁট রেখে। জিভে জিভ দিয়ে প্রেমকে আত্মা বলে ডাকতে। ভালো, প্রেমকে আত্মা বলে ডাকা। কর্পোরেট জগতে প্রেম এবং আত্মার চর্চাও যেভাবে অভিন্নভাবে হয়, সেটাও আরেকটা হয়তো ইতিবাচকতা। 13 নম্বরে দেখি, তোমাকে আগুন বলে ডাকি তবে আজ থেকে, অনুমতি দাও। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বললাম মনে মনে, বিস্ফোরক বলে ডেকো। একজন অনুমতি চাইছে আর অন্য আর একজন অনুমতিটা অন্যরকমভাবে দিচ্ছেন, অর্থাৎ দু লাইনে দুজন বক্তা। তোমাকে আগুন বলে ডাকি তবে আজ থেকে, অনুমতি দাও। আমি তোমার চোখের দিকে তাকিয়ে বললাম মনে মনে, বিস্ফোরক বলে ডেকো। তুমি ডাকলে, ডোবালে, অতল ছুঁয়ে উঠে এলে। তারপর সটান আমি আর দাঁড়াতে পারিনি। দ্রুত আস্তে আস্তে পোশাক উঠেছে গায়ে। দেখেছি জলের মতো। বিশ্বাস করেছি বিস্ফোরণ না থাকলে আগুন আদৌ কি জলের জন্ম দিত। ফেটে পড়তে হবে, তবে তো ভেতর থেকে জল বেরোবে। তাই বিস্ফোরণ খুব জরুরি। যেমন মঙ্গলেও নাকি শোনা যাচ্ছে কোনো আগ্নেয়গিরির তলায় বরফ আকারে জল আছে। এখন সেই আগ্নেয়গিরি যদি ফেটে পড়ে, তাহলে তার ভেতরের জল হয়তো বেরিয়ে আসবে, যদি এটি সত্য হয়। যদি মঙ্গল আর আমাদের কর্পোরেট দুনিয়ার চরিত্র একই রকমের হয়। আমি আর একটি মাত্র কবিতা পড়ব। এখান থেকে আপনারা এই যে কবিতাগুলো শুনলেন, তাতে শেষ অংশের যে মেয়ে নামে চিহ্নিত যে অংশটি, সেখান থেকে কোনো একটি মেয়েকে আপনারা হয়তো আইডেন্টিফাই করতে পারবেন। 18 নম্বর কবিতাটা পড়ব, সেখানে আরও স্পষ্টতা রয়েছে। ঝর্ণা হলো মেয়ে মানুষের সেই জনিপথ যা স্পর্শপ্রবণ নয়। সোজাসুজি যাকে ছুঁয়ে কখনোই উত্তেজিত করা যায় না, এই সব পাহাড় বোঝে না। ওকে বোঝাতে বোঝাতে কত কত ঝর্ণা অনন্তকাল বয়ে চলে। 1 শতাব্দীর পর মেঘ কাছে এলে ভালোবাসা হয়। ভালোবাসা জমে উঠে গতিপথ খরস্রোতা। মেঘ এসে কানে কানে বলে, এসব যেন না জেনে যায় সভ্যতা। তাই দূরে দূরে থাকতে হয় আমাদের। স্রোত খিন্তনু হয়ে বয়ে চলে অন্যমনা নিমগ্ন একাকী। নিম্নচাপ মুখোমুখি দুজনের সাময়িক সেই চোখাচোখি। যতবার দেখা হয় উথাল পাথাল বমি বমি ভাব। ঝর্ণা জানে
পাহাড়ের অনেক গভীরে নিম্নচাপ। এই পড়লাম রুমা তপাদারের কর্পোরেট হাউসের মেয়ে। এখানে এই কবিতা বইটি পড়ে আমার যেটা অনুভূতি হয়েছে, আমি যেটা অনুভব করেছি, আমার অনুভবটা ভুল হতে পারে, আমার যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে কর্পোরেট দুনিয়ায় কাজ করে, কর্পোরেট অফিসে কাজ করে, কর্পোরেট অফিসে কাজ করার জন্য তার যেমন কিছু স্পেশালাইজেশন থাকে, কিছু আবার প্রতিবন্ধকতাও থাকে। আবার উল্টো দিক থেকে প্রতিবন্ধকতা যেখান থেকে আসছে বলে সাধারণত মেয়েরা অভিযোগ করে, তাদের দিকটাও সহানুভূতির সঙ্গে কবি সুলভভাবে রুমা অনুভব করার চেষ্টা করেছেন। কাউকে শত্রুপক্ষ হিসাবে তিনি দাঁড় করাননি। অর্থাৎ এই বইটির মধ্যে নিছক নারীবাদ নেই, নারীর কথা আছে, কিন্তু কোনো নিছক নারীবাদ এর মধ্যে নেই। রুমা তপাদার এই বইটি পড়লাম। হ্যাঁ, এই যে অংশটা, এটা তো কবিতার মধ্যে পড়েছি, যে মেয়ে তোমার নামে সিঁদুর পরে থাকে, আর যার সিঁদুরে তোমার নাম নেই বলে পড়ে না একদম, দুজনেই কি তোমার নয় বলো এই জন্মে? হ্যাঁ, দুজনে হতে পারে, তিনজনে হতে পারে, আরও অনেকজনে হতে পারে, কিন্তু আমাদের সংসার, আমাদের সমাজ, এমনকি সীমিত ওই লক্ষণের গণ্ডিরেখায় বসবাসকারী আমরা তো তা স্বীকার করি না। আমরা একাধিক ব্যক্তিকে স্বজন বলে স্বীকার করতে চাই না, বিশ্বাস করি না, মানি না। তাই দুজনেই এই জন্মে তাঁর কিনা সে নিশ্চয়তা পাঠক হিসাবে আমি দিতে পারি না। নমস্কার।